এবার আমরা পদার্থের গঠন অধ্যায়টি মাত্র 20 মিনিটে পুরোটা আমরা রিভাইজ করাবো, মানে পুরোটা শেষ করে দিব। তো আমরা এটা ডিটেলসে পড়িয়ে দিয়েছি, যদি তোমরা সেটা দেখতে চাও ডিসক্রিপশনে লিংক আছে, সেখানে দেখো। এবার আমরা দেখো 20 মিনিটে এটা কিভাবে পদার্থের গঠনটা হবে দেখো। তাহলে প্রথমে যেটা আছে দেখবা তোমাদের বইয়ে যে ডাল্টনের মতবাদ এগুলো লেখা আছে। তাহলে এখানে শুধুমাত্র আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলো বলবো, ঠিক আছে। তাহলে ডাল্টনের মতে দেখো বলেছিলেন যে কোনো একটা পদার্থ আছে, তাহলে সেই পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম অংশ হলো পরমাণু। হ্যাঁ, মানে একটা যে কোনো জিনিস, ধরো গাছপালা আছে, মানুষ আছে, বা যে কোনো জিনিস, সেটা সবচেয়ে ছোট কি নিয়ে তৈরি হয়? পরমাণু নিয়ে তৈরি হয়। এটা ডাল্টন বলেছিলেন, ঠিক আছে। এবার এই যে ডাল্টনের কথাটা, এটা প্রথমটা, কিন্তু এটা ভুল প্রমাণিত হয়ে গেছে বর্তমানে, কারণ আমরা জানি যে পরমাণুকে আবার ভাঙা যায় বিভিন্ন কণাতে, যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, সেগুলোতে। এবার এগুলো আমরা একটু পরে আবার ডিটেলসে জানবো। এবার শোনো, 2 নম্বর কথা তিনি বলেছিলেন যে যখন কোনো একই মৌল থাকবে, ধরো হাইড্রোজেন আছে জলের মধ্যে আছে, এবং ধরো হাইড্রোজেন পারক্সাইডের মধ্যে আছে, H2O জল আছে, আর একটা আছে ধরো H2O2। তাহলে এখানে কি দুটোতে হাইড্রোজেন আছে, তাহলে বলেছিলেন ডাল্টন যদি একটা মৌল থাকে তাহলে সেটা যে যৌগতেই থাকবে সেটার মধ্যে তার রাসায়নিক এবং ভৌত ধর্মটা একই থাকবে। তার মানে একই মৌল বিভিন্ন ধর্মে, বিভিন্ন পদার্থের মধ্যে একই ধর্ম প্রদর্শন করে। এটা কিন্তু এটাও দেখো ভুল প্রমাণিত হয়েছে। এখানে হাইড্রোজেন, এটা জলটা একটা জল, কিন্তু এটা গ্যাস, বিষাক্ত একটা, ঠিক আছে। তাহলে এখানে এই দুটো ভিন্ন ভিন্ন হয়, এটা মনে রাখবা। তিনি বলেছিলেন যদি একই জায়গায় মানে একই থাকে তাহলে একই হবে, কিন্তু এটা ভিন্ন ভিন্ন হয়। এবার তারপরে বলেছিলেন যে ভিন্ন ভিন্ন পদার্থের ক্ষেত্রে যখন ভিন্ন ভিন্ন কোনো জিনিস থাকবে তাহলে তাদের ধর্মগুলো আলাদা আলাদা হবে, ঠিক আছে। তাহলে এবার যেমন ধরো আমি বলছি যে এখানে পটাশিয়াম আছে এবং ধরো সোডিয়াম আছে, তাহলে এগুলো দুটো ভিন্ন জিনিস, কিন্তু তিনি বলেছিলেন যে এগুলো যেহেতু আলাদা তার মানে এদের ধর্মগুলো আলাদা হবে। হ্যাঁ, কিন্তু এটা ভুল, এটা মনে রাখবা যে পটাশিয়াম এবং সোডিয়াম সেটা একই প্রজাতির হয়। হ্যাঁ, এবার এগুলো কেন ভুল ছিল? কারণ তখন আমাদের অতটা যন্ত্রপাতি ছিল না যে এগুলো পরীক্ষা করে দেখা যাবে, তার জন্য এগুলো ধীরে ধীরে সময়ের সঙ্গে ভুল প্রমাণিত হয়ে গেছে। এবার এগুলো ডিটেলস তোমাদের ক্লাস 11-12 আসে। এবার বলছি 4 নম্বর দেখো একটা ছিল যে রাসায়নিক বিক্রিয়ায় পদার্থের পৃথক করা যায়, পদার্থগুলিকে পৃথক করা যায়, অথবা স্থান পরিবর্তন হয়, অথবা তারা সরল অনুপাতে বিক্রিয়া করে। এগুলোর মানে কি দেখো, যখন কোনো রাসায়নিক বিক্রিয়া হয় তখন সেগুলো দেখবা অলওয়েজ কি হয়, পৃথক হয় অথবা একটা নতুন পদার্থের সঙ্গে যুক্ত হয়। তাহলে তিনি এটা বলেছিলেন যে রাসায়নিক পদার্থের পদার্থের স্থান পরিবর্তন হয়, তারপরে সেগুলোর মধ্যে সরল অনুপাতে বিক্রিয়া করে। সরল অনুপাতে বিক্রিয়া করে মানে বিক্রিয়ার মানটা, অনুপাতটা সবসময় সরল থাকবে, মানে ধরো 1:2 আছে, তাহলে ওই মানটা সবসময় ফিক্স থাকবে, এটা ঠিক আছে। এবার দেখো আমি বললাম এগুলো ডাল্টনের মতবাদ, এগুলো ধীরে ধীরে ভুল প্রমাণ হয়ে গেছে, মনে রাখবা। তারপরে যেগুলো আছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের আবিষ্কার। তাহলে প্রথমে যেটা ছিল ইলেকট্রন, তাহলে জানো আশা করছি যে ইলেকট্রন কি আবিষ্কার করেছিলেন? বিজ্ঞানী থমসন আবিষ্কার করেছিলেন। তাহলে বিজ্ঞানী থমসন একটা পরীক্ষার মাধ্যমে দেখো ইলেকট্রন আবিষ্কার করেছিলেন। এবার এই যে ইলেকট্রনটা আছে সেটা ঋণাত্মক কণা হয়, ঋণাত্মকের ইংরেজি কি? নেগেটিভ। তাহলে সেই নেগেটিভ থেকে এটার নাম রাখা হয়েছিল নেগেট্রন, ঠিক আছে। তাহলে ইলেকট্রনের প্রথম নামটা কি ছিল? নেগেট্রন। এবার সেই নেগেট্রন থেকে বিজ্ঞানী স্টোনি, থমসনের বন্ধু, সেটাকে নাম করেছিলেন ইলেকট্রন। ইলেকট্রন কেন হয়েছিল? কারণ এটা ইলেকট্রিসিটি বা কারেন্ট, যেটা ইলেকট্রিসিটি সেখান থেকে ইলেকট্রন নামটা হয়েছিল। এগুলো ক্লাসে সব পড়িয়েছি, তোমরা ডিসক্রিপশনে লিঙ্ক থেকে দেখতে পারো। এবার বলছি দেখো, যখন এই যে ইলেকট্রন নামটা হলো, এবার একটা পরমাণুতে যদি শুধুমাত্র দেখো মাইনাস থাকে তাহলে একটা পরমাণু দেখতে কেমন হবে? এরকম হবে, মানে একটা পরমাণুতে শুধু ইলেকট্রনগুলো আছে, মাইনাস আছে। এবার শুধু যদি মাইনাস থাকে ইলেকট্রন, তাহলে সেটাতে সেই পরমাণুটা স্থায়ী থাকবে না, মানে সেটা আয়ন রূপে থাকবে এবং সেটার মধ্যে চার্জ থাকবে। কিন্তু এমনিতে ধরো আমরা মানুষ আছি বা কোনো পদার্থ, তাহলে সেটার মধ্যে সাধারণ অবস্থায় চার্জ থাকে না, তার মানে একটা পরমাণু নিস্তড়িত হয়। তার মানে দেখো এখানে যেহেতু মাইনাস আছে, মানে ইলেকট্রন আছে, তার সঙ্গে মাইনাসের সঙ্গে সেখানে প্লাসও থাকতে হবে। প্লাস মানে কি? প্রোটন। তার মানে মাইনাস যেমন আছে সেই প্লাস মানেও প্রোটনটাও থাকবে। এবার সেটা বিভিন্ন বৈজ্ঞানিকরা ট্রাই করেছিলেন, কিন্তু কেউ প্রমাণ করতে পারছিলেন না। সেখানে প্রমাণ করেছিল জানো তোমরা যে বিজ্ঞানী রাদারফোর্ড প্রমাণ করেছিলেন। যে রাদারফোর্ড যখন প্রমাণ করলেন, তারপরে একটা পরমাণুর মধ্যে প্লাস এবং মাইনাস দুটোই চলে এসেছিল। এবার এটা কিভাবে প্রমাণ করেছিলেন? একটা পরীক্ষা আছে দেখো, সেটা ছিল রাদারফোর্ডের আলফা পরীক্ষা বা আলফা বিচ্ছুরণ পরীক্ষা, সেটা আছে তোমাদের। দেখো কিভাবে হবে, এখানে একটা প্রথমে মেশিন থাকবে। এবার সেটা দেখো যখন অন করা হবে তখন সামনে একটা এইভাবে সোনার কোনো পাত রাখা হবে, তারপরে এভাবে একটা পর্দার মতো এখানে জিঙ্ক সালফাইডের পর্দা থাকবে। দেখো এবার যখন এই মেশিনটা চালু করা হয়েছিল তখন কি হয়েছিল? বেশিরভাগ দেখো যে কণাগুলো আছে জানো যে ডাইরেক্ট এগুলো কি সোজা পথে চলে যায়, মানে ডাইরেক্ট সোজা পথে চলে যাচ্ছিল এটা। তারপরে কিছু কিছু কণা এইভাবে সামান্য কোণে বেঁকে যাচ্ছিল। আর 20,000, দেখো 20,000-এর মধ্যে একটি বা দুটি কণা এইভাবে যাচ্ছিল, দিয়ে 90 ডিগ্রি বা 100
180 ডিগ্রি কোণে ফিরে যাচ্ছিল। তাহলে এই তিনটে ঘটনা হয়েছিল, এটা সিম্পলভাবে বললাম, আর ওইটা ডিটেলসে বলা যাবে, আমি সিম্পল বলছি কারণ যেগুলো দরকার আছে সেগুলো জাস্ট বলছি। এবার দেখো এখান থেকে আমরা জানতে পারবো যে একটা পরমাণু দেখতে কেমন হয়। দেখো প্রথমটা পয়েন্ট বললাম যে দেখো বেশিরভাগ আলফা কণা কি সোজা পথে চলে যাচ্ছিল, তার মানে একটা পরমাণুর বেশিরভাগ অংশটা কি হবে, ফাঁকা হবে, মানে সেখানে কোনো কিছু থাকবে না, কারণ যদি থাকতো তাহলে যেতে পারতো না। তাহলে একটা পরমাণুর বেশিরভাগ অংশ ফাঁকা হয়, এটা রাদারফোর্ডের প্রথম ব্যাখ্যা বা সিদ্ধান্ত, এগুলো বইয়ে আছে দেখবা যে একটি পরমাণুর অধিকাংশ অংশ ফাঁকা থাকে। তারপরে 2 নম্বর দেখো পরমাণুর এই যে এই আলফা কণাগুলো বেঁকে গেল কেন, কারণ দেখো আলফা কণাটা প্লাস ছিল কিন্তু এই ইলেকট্রনগুলো উপরে থাকে মাইনাস, এবার মাইনাসের দিকে বেঁকে যায়, তার মানে পরমাণুর উপরে কি থাকে, মাইনাস থাকে এটা। তাহলে বললাম দেখো পরমাণুর উপরের দিকে ঋণাত্মক অর্থাৎ ইলেকট্রনগুলো থাকে। আর দেখো 20,000-এর মধ্যে 2-1টি কেন এদিকে ধাক্কা লেগে আবার একই পথে ফিরে যাচ্ছিল, তার মানে এটা কি এখানে কোনো ভারী কণা ছিল, ভারী কণাটা কি আবিষ্কার হয়েছে, প্রোটন দিয়ে। দেখো এটা ছিল থমসনের পরমাণু মডেল, এরকম ভাবে থমসনের পরমাণু মডেলটা ব্যাখ্যা করা হয়, ঠিক আছে, এটা থমসনের পরমাণু মডেল। এবার এই পরমাণু মডেলটা দেখো যেখানে প্রোটনগুলো আছে মানে মাঝে, সেটাকে কি বলা হয়, নিউক্লিয়াস বলা হয় জানো, এবং যে ওপরে যেখানটা আছে এটাকে ইলেকট্রন কক্ষ বলা হয়, তার মানে যেখানে ইলেকট্রনগুলো থাকে সেটা ইলেকট্রন কক্ষ। এবার দেখো এই যে থমসনের পরমাণু মডেলটা হয়ে গেল এই রাদারফোর্ডের, তাহলে এটার মধ্যেও ভুল আছে, মানে কিরকম, দেখো যখন এই ইলেকট্রনটা ধীরে ধীরে ঘুরতে থাকবে, মানে এইটা যখন ইলেকট্রনটা ঘুরবে, তাহলে আমরা জানি যে কোনো জিনিস ঘোরার জন্য কি প্রয়োজন হয়, শক্তির প্রয়োজন হয়। এবার তার জন্য এটা যখন ঘুরবে তখন শক্তিটা শেষ হয়ে যাবে, এবার শক্তি শেষ হতে হতে দেখো এটা কি হবে, নিউক্লিয়াসের মধ্যে ধাক্কা মারবে, দিয়ে এটা যখন নিউক্লিয়াসের মধ্যে চলে আসবে তখন এটার মধ্যে আর কোনো পরমাণু স্থায়ী থাকতে পারবে না। তার জন্য কোনো পরমাণু স্থায়ী না থাকলে আমরা মানুষ বা কোনো কিছু থাকতে পারবো না, তার জন্য এটা একটা ভুল, এটা মনে রাখবা যে এটা হতে পারে না, তার জন্য এটা ঠিক হবে। তার আগে এবার এটা বিজ্ঞানী একটা মানে এই যে রাদারফোর্ডের ভোল্ট এটা ঠিক করেছিলেন বিজ্ঞানী নিলস বোর, হ্যাঁ, তাহলে এবার সেটা হবে তার আগে নিউট্রনটা এখানে বলা হয়নি, নিউট্রনটা কিভাবে আবিষ্কার হয়েছিল। দেখো নিউট্রনটা একটা তেজস্ক্রিয় পদার্থের মাধ্যমে পরীক্ষার মাধ্যমে, দেখো বিজ্ঞানী স্যাডউইক তেজস্ক্রিয় পদার্থতে পরীক্ষা করছিলেন, দিয়ে দেখেছিলেন আলফা কণা যখন এটার সঙ্গে ধাক্কা লাগে তখন একটা নতুন কণা তৈরি হয়। এবার এই যে নতুন কণা তৈরি হয় সেটা দেখো প্লাসও হয় না আবার মাইনাসও হয় না, কারণ সেটা কি হয়, নিউট্রন মানে দেখো সেটা নিউট্রাল হয়, মানে সেখানে কোনো চার্জ থাকবে না, দিয়ে এখান থেকে তিনি নিউট্রাল থেকে তার নাম রাখলেন নিউট্রন, ঠিক আছে। তাহলে এইভাবে নিউট্রন আবিষ্কার হলো। তাহলে ইলেকট্রন থমসন আবিষ্কার করেছিলেন, প্রোটন রাদারফোর্ড, এবং নিউট্রনটা কি আমি বললাম স্যাডউইক এই ক্ষেত্রে, ঠিক আছে। এবার দেখো যখন ইলেকট্রন প্রোটন আর নিউট্রন আবিষ্কার হলো, এবার আমরা এখানে একটা আধুনিক পরমাণু মডেল দেখবো, মানে একটা পরমাণু কেমনটা দেখতে হয় সেটা। দেখো তাহলে একটা পরমাণু ধরো আছে, এটাই ধরো আছে, তাহলে জানো তোমরা যে পরমাণুর এইভাবে প্রথমে নিউক্লিয়াস থাকে, তারপরে এইভাবে বিভিন্ন কক্ষপথ থাকে। দেখো তাহলে এখানে প্রথম যে কক্ষ সেটাকে কে নাম দেওয়া হয়, তারপরে এল, তারপরে এম, এভাবে কে এল এম এভাবে চলতে থাকে, ঠিক আছে, এগুলো মনে রাখবা। এবার দেখো এই যে কে এল এম এখানে কতটা ইলেকট্রন থাকে, আশা করছি জানো, প্রথমে থাকে 2টো ইলেকট্রন, ঠিক আছে, 2টো ইলেকট্রন, তারপরে 8টি ইলেকট্রন, মানে দ্বিতীয় কক্ষে 8টি। তাহলে পরীক্ষায় যদি আসে কে কক্ষের কটি ইলেকট্রন থাকে, 2টি, তারপরে কটি থাকে, 8টি, হ্যাঁ, তাহলে এইভাবে। এবার দেখো শেষে তারপরে আবার থাকবে 8টি, হ্যাঁ, এইভাবে, মানে এইভাবে তোমরা সিরিজটা মনে রাখবা, 2, তারপরে 8, তারপরে 8, তারপরে আবার 18, 18, 32, 32। এটা হালকা পরমাণুর ক্ষেত্রে হয়, আর একটা ভারী পরমাণুর ক্ষেত্রে আলাদা আছে, ওটা তোমাদের নাই, এটা সিম্পল মনে রাখবা, 2, 8, 8, 18, 18, 32, 32, এইভাবে, ঠিক আছে। এবার এইভাবে ইলেকট্রনগুলো সাজানো থাকবে। এবার এখানে তোমাদের যে পরমাণুগুলো আছে সেগুলো তোমাদের 20টি পরমাণু ভালোভাবে মনে রাখতে হবে। তো আশা করছি জানো, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, এই যে পরমাণুগুলো তোমরা ভালোভাবে মনে রাখবা। এবার দেখো আমরা নেক্সট যেটা জানবো, একটা পরমাণুকে আমরা কিসের সাহায্যে সংকেত চিহ্ন সেগুলোতে কিভাবে প্রকাশ করি। যেমন ধরো আমি সোডিয়ামের ক্ষেত্রে বলছি, দেখো সোডিয়ামের ক্ষেত্রে জানো 11টি, দেখো 11টি কি থাকে, 11টি প্রোটন থাকে, তারপর 11টি ইলেকট্রন থাকে এবং 12টি নিউট্রন থাকে, হ্যাঁ। এবার এগুলো আমরা কিভাবে লিখবো, দেখো তাহলে সোডিয়ামের চিহ্নটা Na এটা, এবার সেটার ভর সংখ্যা কত হয়, 23। দেখো তাহলে এই ওপরে কি লেখা হবে, ভর সংখ্যা, এটা মনে রাখবা, ভর সংখ্যা কাকে বলে সেটা বলছি। আর নিচে দেখো এখানে থাকবে তার প্রোটন সংখ্যা, আর প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সাধারণ অবস্থায় সমান হয়। দেখো মানে যটা এখানে ধরো ইলেকট্রন আছে, প্রোটনও কত হবে, 11টি হবে, ঠিক আছে। এবার দেখো আমি বললাম যে এই যে ওপরে যেটা থাকে সেটাকে ভর সংখ্যা বলা হয়, আর নিচে এটাকে কি দেখো প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। তাহলে এগুলো কেন বলা হয় কি বলা হয় বলছি। দেখো
প্রথমে ভর সংখ্যা কাকে বলে? দেখো ভর সংখ্যা কাকে বলে বা কি হয়, দেখো কোনো পরমাণুর মধ্যে উপস্থিত মোট প্রোটন এবং নিউট্রন সংখ্যাকে বলা হয় তাদের ভর সংখ্যা, মানে প্রোটন এবং নিউট্রন তাদের টোটাল যোগ করলাম তাহলে সেটাকে বলা হবে ভর সংখ্যা। আর একটা আছে পরমাণু ক্রমাঙ্ক, কাকে বলে? কোনো পরমাণুর মধ্যে উপস্থিত মোট প্রোটন সংখ্যাকে তার বলা হয় পরমাণু ক্রমাঙ্ক, মানে যে প্রোটন আছে সেটাকে সংক্ষেপে বলা হবে পরমাণু ক্রমাঙ্ক, মনে রাখবা। ঠিক আছে, এবার এই যে ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যা যখন সমান হয়ে যায় তখন সেগুলোর মধ্যে দেখো মানে যে আমরা হাইড্রোজেন হিলিয়াম আমি বললাম হাইড্রোজেন আছে সিম্পল, এবার হাইড্রোজেন বললে এবার আমরা কোন হাইড্রোজেন বলবো, কারণ হাইড্রোজেনের আবার তিনটে মানে এভাবে মনে রাখতে পারি যে তিনটে ভাই থাকে। হ্যাঁ, এবার হাইড্রোজেন যেমন দেখো হাইড্রোজেন 1 থাকে, হাইড্রোজেন আবার 2 থাকে, আর একটা আছে হাইড্রোজেন 3 এটার নাম প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রিটিয়াম। এবার এই যে তিনটে আছে হাইড্রোজেন, তাহলে যখন আমরা হাইড্রোজেন বলবো তখন কোন হাইড্রোজেনটা বলবো, এটার জন্য এখানে একটা নতুন কনসেপ্ট দেখো আইসোটোপ আনা হয়। আইসোটোপ, তাহলে আইসোটোপ কাকে বলে? দেখো যে সকল পরমাণু যখন একই পরমাণু থাকবে, হ্যাঁ তাহলে একই পরমাণুর ক্ষেত্রে যদি প্রোটন সংখ্যা একই হয়, দেখো তিনটেরই প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন যদি হয় তাহলে তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়, যেমন এটা। তারপর আরেকটা আছে জানো যে যখন দেখো তাদের ভর সংখ্যাটা সমান হবে, যেমন আর্গনের 40 আছে, ক্যালসিয়ামের 40, তাই যদি ভর সংখ্যাটা সমান হয় তাহলে এবার ভর সংখ্যা সমান হয়ে গেলে সেটার মধ্যে দেখো সেটাকে বলা হবে পরস্পরের আইসোবার। এবার এখানে দেখো প্রোটন সংখ্যা সমান হবে না কিন্তু ভর সংখ্যা, তাহলে কাকে বলা হয় আইসোবার? দেখো ভিন্ন ভিন্ন পরমাণুর যদি প্রোটন সংখ্যা ভিন্ন হয় কিন্তু ভর সংখ্যা একই হয় তাদেরকে পরস্পরের আইসোবার বলা হয়, যেমন আর্গন 40 এবং ক্যালসিয়াম 40, সেটা বললাম আইসোবারের উদাহরণ। তোমাদের বই এই দুটোই আছে তাই বললাম, নাহলে আরও ছিল যেমন আইসোটোন, সেগুলো আর বলছি না। নেক্সট এবার দেখো আমরা জানবো তারপরে এবার তোমাদের যে আয়নীয় যৌগ, তারপরে এগুলো কিভাবে গঠন হয়। এবার আয়নীয় যৌগ এবং সমযোজী যৌগ কিভাবে হয় না হয় সেগুলো দেখো। তাহলে আমি প্রথমে যে আয়নীয় যৌগ সেটাই বলছি, তারপরে আমরা জানবো তারপরে এটা সমযোজী। দেখো আয়নীয় যৌগ মানে কি, যখন দুটি পরমাণু পরস্পরের মধ্যে আয়ন সৃষ্টি করে পরস্পরে যুক্ত হয় তাহলে যে যৌগটা গঠন হয় সেটাকে আয়নীয় যৌগ বলা হয়। কিভাবে হয় দেখো, আমি ধরো বলছি এটা MgF2, এটা ধরো গঠন করব, তাহলে এখানে Mg দেখো ম্যাগনেসিয়ামের কত হয় 2,8, দেখো প্রথমে দুটো ইলেকট্রন তারপর 8টি ইলেকট্রন, এবার 12তে থাকে তাহলে কত হবে 2 8 10 দিয়ে 12, তারপরে আছে কি F ফ্লুরিন কততে থাকে 9, তাহলে কত আসবে 2, দেখো এখানে 7। এবার দেখো এই যে Mg আছে একটা আছে আর ফ্লোরিন কটা আছে, দুটো আছে, একটা দুটো, তাহলে এবার ফ্লোরিনের ক্ষেত্রে শেষে কটি ইলেকট্রন থাকবে 7টি ইলেকট্রন থাকবে। আমি এইভাবে ইলেকট্রনগুলো দেখালাম। এমজির ক্ষেত্রে কটি থাকবে, এমজিতে 2টি আর এখানে ফ্লোরিনে 7টি ইলেকট্রন থাকবে। এবার আশা করছি জানো, দেখো যে কোনো একটা পরমাণু যখন যুক্ত হয় তখন সেটা যুক্ত হওয়ার জন্য তারা সুস্থিত হওয়া প্রয়োজন। এবার যে কোনো পরমাণু সুস্থিত হওয়ার জন্য সেখানে 8টি ইলেকট্রন প্রয়োজন হয়, 8, হ্যাঁ 8টি ইলেকট্রনের প্রয়োজন হয়। এবার দেখো এখানে 8টি ইলেকট্রন করার জন্য কি করতে হবে, ম্যাগনেসিয়ামটাকে একটা ইলেকট্রন দিয়ে দিতে হবে, এখানে একটা এখানে একটা। তো এবার যখন এই ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন দিয়ে দিলে তাহলে ম্যাগনেসিয়াম কি হয়ে গেল 2+, দেখো যখন ইলেকট্রন ছেড়ে দিলে মানে মাইনাস ছাড়লে সেখানে কি প্লাস চলে আসবে, কটা প্লাস, দুটো ছাড়লে, তাই এবার এফটা কি চলে এলো, এফটা মাইনাস, কেন কারণ ইলেকট্রন চলে এলো, মাইনাস চলে এলো তাই মাইনাস হয়ে গেল, এবার এখানেও মাইনাস এলো তাই মাইনাস দিয়ে এখান থেকে কি তৈরি করলে MgF2, তাহলে এটা একটা আয়নীয় যৌগ। এবার কাকে বলে আমি সব কিছু বলছি, দেখো কিভাবে গঠন হলো। দেখো তাহলে প্রথমে এখানে ইলেকট্রনের আদান প্রদান হলো, দেখো ইলেকট্রন দেওয়া হলো, তার ফলে দুটো আয়ন তৈরি হলো। এবার এই আয়নগুলোর মধ্যে একটা বল কাজ করবে, তোমরা জানো যে আধান বা আয়নের মধ্যে কোন বল কাজ করে, কুলম্বের আকর্ষণ বল বা কুলম্বীয় আকর্ষণ বল কাজ করে। এবার সেই কারণে সেগুলো যুক্ত হয়ে যাবে দিয়ে এখানে MgF2 তৈরি করবে। তাহলে এইভাবে দেখো আয়নগুলো যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাকে আয়নীয় যৌগ বলে। তাহলে 2 বা ততোধিক পরমাণু নিজেদের মধ্যে সমান সংখ্যক ইলেকট্রন আদান প্রদান করে যে যৌগ গঠন করে তাকে আয়নীয় যৌগ বলা হয়। যেমন খাদ্য লবণ NaCl, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, MgF2 হতে পারে, MgCl2 হতে পারে, সেগুলো সব বললাম আয়নীয় যৌগের উদাহরণ। আর আয়নীয় যৌগ যেমন ধরো বলছি এমন যৌগ যেগুলোর মধ্যে বিভিন্ন আয়ন থাকবে, ঠিক আছে, যেমন ধরো ক্যালসিয়াম ক্লোরাইড, তারপরে আরও বিভিন্ন যৌগ হতে পারে ম্যাগনেসিয়াম সালফেট, ঠিক আছে, এই যৌগগুলো আয়নীয় যৌগ। এবার দেখো যখন এই যৌগগুলো গঠন হয় তখন সেখানে কি কি বৈশিষ্ট্য দেখা যায় সেটা এবার এখানে আমরা জানবো। তাহলে আয়নীয় যৌগের মধ্যে কি কি বৈশিষ্ট্য দেখা যায় সেটা বলছি, সবাই ভালোভাবে দেখো। তাহলে প্রথমে
দেখো এগুলো কিভাবে হয়েছিল, আমি Mgf2টাই বললাম। দেখো তাহলে এখানে Mg2+ হয়েছিল আর F মাইনাস দিয়ে এখানে একটা আকর্ষণ বল, আকর্ষণ যে বল কাজ করে। এবার দেখো তাহলে যখন এখানে আকর্ষণ বল ক্রিয়াশীল হবে, তাহলে এই এদের মধ্যে আকর্ষণ বল ক্রিয়াশীল হওয়ার কারণে এদের যে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক আছে সেটা অত্যন্ত বেশি হয়। তাহলে আয়নীয় যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়। হ্যাঁ, কেন? কারণ এগুলোর মধ্যে বললাম দেখো যে তাদের মধ্যে কি আছে, আয়ন আছে। এবার আয়ন যদি বেশি হয় তাহলে আয়নের কারণে সেগুলোর মধ্যে কি হবে, আকর্ষণটাও অনেকটা বেশি হবে। তার জন্য গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা অনেক বেশি, এটা মনে রাখবা। মানে আকর্ষণটা অনেক বেশি, তারা একসঙ্গে থাকবে, আলাদা হওয়ার চেষ্টা করবে না, তার জন্য আকর্ষণটা বেশি। তারপরে 2 নম্বর কি হতে পারে, দেখো এই ক্ষেত্রে যখন এই যে এগুলো তৈরি হবে, হ্যাঁ, তাহলে এবার মনে রাখবা আয়নীয় যৌগ যখন গঠন হয় তখন এইভাবে একটা কেলাস গঠন করে। কেলাস গঠন করে যেমন আমি ধরো লবণের ক্ষেত্রে বলছি, ধরো এখানে সোডিয়াম আছে, তারপরে পাশে দেখো এইভাবে 6টি ক্লোরিন পরপর যুক্ত থাকে, যেভাবে কেলাসের মতো একটা জিনিস গঠন করে, তারপরে লবণটা তৈরি হয়। তাহলে এইভাবে আয়নীয় যৌগ কেলাসের মাধ্যমে গঠিত হয়। মনে রাখবা যে বললাম আয়নীয় যৌগটা কি হয়, কেলাসের মাধ্যমে গঠিত হয়। এগুলো ক্লাসে ভালো করে বলেছিলাম, সেখানেও দেখবা, এগুলো রিভাইজ চলছে এখন। তারপরে 3 নাম্বার আর কি হতে পারে, দেখো যখন আয়নীয় যৌগটা হয়, তাহলে আয়নীয় যৌগ গঠন হওয়ার সময় সেটার মধ্যে যদি আমরা সেটাকে জলের মধ্যে দিয়ে দিলাম, তাহলে জলের মধ্যে কি হয়, দ্রাব্য হয়। হ্যাঁ, জলের মধ্যে জলে দ্রাব্য হয়, তাহলে আয়নীয় যৌগগুলো জলে দ্রাব্য হয়। এটা একটা পয়েন্ট ভালোভাবে তোমরা মনে রাখো, ঠিক আছে। তারপরে এবার দেখো যখন আয়নীয় যৌগগুলো বললাম যে অনেকটা বেশি আকর্ষণ হবে, তার জন্য বেশিরভাগ সাধারণত যে আয়নীয় যৌগগুলো আছে সেগুলো কঠিন প্রকৃতির হয়। তাহলে কি বলছি, আয়নীয় যৌগগুলো সাধারণত কি হয়, দেখো 4 নম্বর, কঠিন প্রকৃতির হয়। কেন কঠিন প্রকৃতির হয়? কারণ সেগুলোর মধ্যে আকর্ষণ বলটা থাকে। কোন আকর্ষণ বল থাকে? কোন আকর্ষণ বল? কুলম্বীয় আকর্ষণ বল। তার জন্য সেগুলো কঠিন প্রকৃতির হয়। এটা একটা। আর একটা লাস্ট পয়েন্ট দেখো এখানে, যে যখন আয়নীয় যৌগ গঠন হয় তখন সেগুলোর মধ্যে দেখো বললাম যে আকর্ষণ বল তারপরে এগুলো থাকে, তার জন্য সেটার মধ্যে আয়ন সৃষ্টি হয়। যখন সেটা আমরা জলের মধ্যে দিয়ে দিলাম আয়ন তৈরি হবে। সেই আয়ন তৈরি হওয়ার কারণে যখন আমরা তড়িৎ পরিবহন দেখব, তাহলে সেটা হবে তড়িতের সুপরিবাহী, মানে সেখানে কারেন্ট বা তড়িৎ সঞ্চালন হয়। তাহলে এগুলো মনে রাখবা, তড়িতের সুপরিবাহী পদার্থ হয়। ঠিক আছে, তাহলে তড়িতের সুপরিবাহী পদার্থ কোনগুলো হয়? এই যে বললাম যত আয়নীয় যৌগগুলো আছে, যেমন NaCl খাদ্য লবণ, তারপরে আছে ধরো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম সালফেট, যত যৌগ আছে সব এগুলো কি হবে, সব আয়নীয় যৌগ হবে। আর এগুলো তড়িৎ সঞ্চালন করতে পারে। তারপরে এবার আমরা লাস্ট টপিক জানবো, সেটা হবে সমযোজী যৌগ। সমযোজী যৌগ কি হবে, দেখো আমি ধরো একটা CH4, এখানে একটা সমযোজী যৌগ দেখাচ্ছি। তাহলে এবার C দেখো একটা আছে, আর হাইড্রোজেন কটা আছে, 4, 1 2 3 4। এবার দেখো এখানে এমনিতে আমরা কার্বনের ক্ষেত্রে ইলেকট্রন ব্যালেন্স কত হবে, 2,4, আর হাইড্রোজেনের ক্ষেত্রে কত হবে, 1। কার্বন 6 আছে তার জন্য হ্যাঁ। এবার দেখো এখানে কটি ইলেকট্রন আছে, 4টি ইলেকট্রন, আর হাইড্রোজেনের ক্ষেত্রে কটি ইলেকট্রন আছে, 1টি ইলেকট্রন। এবার দেখো আমি বললাম যে একটা পরমাণু সুস্থিত হওয়ার জন্য 8টি ইলেকট্রন প্রয়োজন হয়। কটি? 8টি। কিন্তু এখানে দেখো এখানে এই যে হাইড্রোজেনগুলো আছে সেগুলোর তো মাত্র 1টি ইলেকট্রন আছে, তার জন্য সেখানে 8টি ইলেকট্রন হওয়া সম্ভব নয়। তার জন্য এই হাইড্রোজেনগুলো যদি 2টো ইলেকট্রন হয় তাহলে সুস্থিত হয়ে যায়। মনে রাখবা 2টো ইলেকট্রন থাকলেই সেগুলো সুস্থিত হবে। এবার তাহলে কিভাবে হবে, দেখো তাহলে হাইড্রোজেন 1টি এখানে রাখবে, একটা কার্বন এখানে রাখবে, সেম এখানে হাইড্রোজেন একটা রাখবে, একটা কার্বন এখানে। হ্যাঁ, তারপরে দেখো এটা একটা হাইড্রোজেনের, একটা কার্বনের, তারপরে এটা একটা হাইড্রোজেনের, এটা একটা কার্বনের। ঠিক আছে, এবার দেখো এটা দুটো হয়ে গেল, এটারও দুটো হয়ে গেল, এটারও দুটো হয়ে গেল, আবার এটারও দুটো হয়ে গেল। আর এটার দেখো 2 4 6 8, কার্বনের 8টা দরকার, তাহলে 8টা হয়ে গেল। তার মানে এখানে কি হলো, দেখো যখন নিজেদের মধ্যে দেখো সমান সংখ্যক ইলেকট্রনগুলোকে ভাগ করে নিবে, মানে এইভাবে যখন ভাগ করে ব্যবহার করবে সেটা হবে সমযোজী যৌগ। আয়নীয় যৌগতে কি হয়েছিল, একজনের ক্ষেত্রে ইলেকট্রন বেশি ছিল, আরেকজনের ক্ষেত্রে কম ছিল, দিয়ে বেশিটা কমটাকে দিয়ে দিয়েছিল। কিন্তু এখানে তার উল্টোটা হলো, এখানে দেখো ইলেকট্রনগুলো সমানভাবে ব্যবহার করে এই যে যৌগটা গঠন করলো সেটা হবে সমযোজী যৌগ। ঠিক আছে, এটা সমযোজী যৌগ, এটা মনে রাখবা। তাহলে সমযোজী যৌগ কাকে বলে, দেখো 2 বা ততোধিক পরমাণু নিজেদের মধ্যে সমান সংখ্যক ইলেকট্রন ভাগ করে বা সমানভাবে ব্যবহার করে যে যৌগ গঠন করে তাকে সমযোজী যৌগ বলা হয়। এবার সমযোজী যৌগ যখন গঠন হয়, এই যে ইলেকট্রনগুলো আছে সেগুলোকে ইলেকট্রন জোড় বলা হয়। মনে রাখবা সেগুলোকে ইলেকট্রন জোড় বলা হয়। ঠিক আছে, এবার জানবো দেখো সমযোজী যৌগের বৈশিষ্ট্য, মানে সমযোজী যৌগের কী কী বৈশিষ্ট্য হয়। তাহলে যেমন প্রথমে যখন আমরা সমযোজী যৌগ দেখি তাহলে সেটার মধ্যে কোনো দেখো অণুর গঠন হয় না, আমি তো দেখালাম, মানে সেখানে কোনো আয়ন গঠন হয় না। যেমন ধরো আমি ওই CH4 দেখালাম, আর একটা আমি ধরো
H2O এটা দেখাচ্ছি, তাহলে এখানে জল আছে, তাহলে এবার হাইড্রোজেন, এখানে অক্সিজেন আর একটা, তাহলে এবার দেখো অক্সিজেনে কটা হয়, এখানে মনে রাখবা শেষে 6টি ইলেকট্রন থাকে, তারপরে 2টো ইলেকট্রন এভাবে দেয়, এটা সিম্পল মনে রাখবা তাহলে হবে। দিয়ে তারপরে এটা 2টো হয়ে যায়, এটারও 2টো হয়, আর এটা 6 আর 2 কত হয়ে যায় 8, ঠিক আছে। এবার দেখো এভাবে যখন ইলেকট্রনগুলো গঠন হয় তখন এখানে কোনো আয়ন সৃষ্টি হয় না, তার জন্য এখানে কোনো আয়ন সৃষ্টি না হওয়ার জন্য কোনো প্লাস মাইনাস থাকে না, আকর্ষণ বল থাকে না, যেমন ওই ক্ষেত্রে কুলম্বের আকর্ষণ বলটা ছিল, এখানে কোনো আকর্ষণ বল থাকবে না। তাহলে এবার প্রথমে যেমন ওই ক্ষেত্রে বৈশিষ্ট্যটা বলছিলাম যেগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়, তাহলে এখানে কি হবে, গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক অনেকটাই কম হয়, তাহলে প্রথম পয়েন্ট গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। তারপর 2 নম্বর দেখো এই ক্ষেত্রে বলছিলাম যে আয়নীয় যৌগগুলো খুব কঠিন প্রকৃতির হয়, এখানে সমযোজী যৌগ তরল এবং গ্যাসীয় প্রকৃতির হয়, কারণ এখানে আয়ন থাকে না, আকর্ষণ থাকে না, কোনো আকর্ষণ কুলম্বীয় বল থাকে না, তার জন্য সেগুলো তরল এবং গ্যাসীয় প্রকৃতির হয়। তারপরে দেখো যেমন আমি বলছিলাম ওই ক্ষেত্রে আয়নীয় যৌগ আয়নের মাধ্যমে গঠিত হয়, এখানে বলবো যে সমযোজী যৌগগুলো অণুর মাধ্যমে গঠিত হয়, মানে অণুর সাহায্যে সেগুলো গঠন সৃষ্টি হয়। তারপরে দেখো সমযোজী যৌগ যেগুলো জলে প্রায় অদ্রাব্য হয়, মানে এক আধটা জলে মিশতে পারে, বাকি প্রায় বেশিরভাগই জলে অদ্রাব্য হয়, মানে সেগুলো জলের মধ্যে মিশে না। তাহলে এগুলো বললাম। লাস্ট এবার দেখো জানো তোমরা যে কিভাবে আমরা চিনতে পারবো যে কোনটা আয়নীয় কোনটা সমযোজী, যেমন ধরো আমি এটা লিখলাম HCl আর এখানে ধরো লিখছি একটা যে NaCl, তাহলে এবার আমরা কিভাবে জানতে পারবো যে কোনটা আয়নীয় কোনটা সমযোজী। দেখো এখানে দেখো এটা আছে হাইড্রোজেন ক্লোরিন আর এটা আছে সোডিয়াম ক্লোরিন, তাহলে যখন হাইড্রোজেন থাকবে আর এখানেও ক্লোরিন থাকবে, দুটোই অধাতু, এটাও অধাতু এটাও, দুটো অধাতু থাকলে সেটা হবে সমযোজী, দুটো অধাতু থাকলে সমযোজী। আর একটা যেমনই ধাতু চলে আসবে তখন সেটা কি হয়ে যাবে, একটা ধাতু থাকলে সেটা হয়ে যাবে আয়নীয়, ঠিক আছে। এবার ধাতু কিভাবে জানবো, দেখো সোডিয়াম আম আছে, আম থাকলেই ধাতু, তাহলে যখনই আম থাকবে বা সোডিয়াম যে কোনো একটা ধাতু থাকলেই সেটা হয়ে যাবে আয়নীয়। তোমরা ভিডিওটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ আমি সব কিছু ক্লাস 7 থেকে 12 পর্যন্ত পড়াচ্ছি, তোমরা দেখতে থাকবা এবং আমাদের চ্যানেলটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করো, এবং তোমরা কমেন্টের মধ্যে বলো যে আমি এতটা পরিশ্রম করলাম তোমাদের কেমনটা লাগলো, সবাই তোমরা কমেন্টের মধ্যে বলো এবং অবশ্যই লাইক করিও।